हेलो बच्चों, गुड आफ्टरनून and of all thank you for giving me this opportunity to introduce myself. I hope my all प्यारी बच्चों should be okay. Today I will discuss the new and interesting topic about the expansion of gases, and this is the last lecture in this chapter. This lecture is 46 number of lecture. Today I can discuss some numerical part of the chapter. তো যাই হোক, আজকে আমরা গ্যাসের প্রসারণ অধ্যায়ে 46তম লেকচারে প্রবলেম সেট 1-এ যে কয়েকটি ম্যাথমেটিক্স বাকি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তারপর আমরা পরবর্তী লেকচারে নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কি রয়েছে, আমরা গতদিন লাস্ট যেটা করেছিলাম, কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত দেখব। কোশ্চেন নাম্বার 10 থেকে স্টার্ট করব। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, কি দেওয়া রয়েছে সেটা আমাদের দেখতে হবে। গ্যাসের প্রসারণ অধ্যায়ে যদি কোনো দিন ব্যারোমিটারের পার্ট 75 সেন্টিমিটার হয়, তবে কিছু পরিমাণ, যদি কোনো দিন ব্যারোমিটারের পার্ট 75 সেন্টিমিটার হয়, তবে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন হয় 150 সেমিকিউব। পরের দিন ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন 160 সেমিকিউব হয়, তবে ব্যারোমিটারের পার্ট কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হতো, পরের দিন একই উষ্ণতায় হবে, ঠিক আছে? তোমরা একটু বইয়ে ঠিক করে নেবে, পরের দিন একই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের আয়তন 160 সেমিকিউব হলে ব্যারোমিটারের পার্ট কত, মানে উষ্ণতা ফিক্স হবে। তাহলে অঙ্কটা একটু সলভ করা সমস্যা হবে। এখানে দেওয়া আছে প্রথম দিনে ব্যারোমিটারের পার্ট 1 is equals to 75 সেমিকিউব অফ ব্যারোমিটারে মার্কারি থাকে অফ Hg, সেমিকিউব অফ Hg পারদ থাকে, পারদস্তম্ভে চাপের এতটা। প্রথম দিন ব্যারোমিটারে গ্যাসের আয়তন V1 is equals to 150 সেমিকিউব। পরের দিন বা দ্বিতীয় দিন
পরের দিনে ব্যারোমিটারের পাঠ P2 is equals to ব্যারোমিটারের পাঠ কত হবে বলছে, ব্যারোমিটারের পাঠ কত হবে যখন দ্বিতীয় দিন ব্যারোমিটারের গ্যাসের আয়তন V2 is equals to 160 সেমিকিউব। যেহেতু দুই দিনেই উষ্ণতা ধ্রুবক থাকে, উষ্ণতা অপরিবর্তিত থাকে, তার মানে কি T1 is equal to T2। সুতরাং নির্ণেয় ব্যারোমিটারের পাঠ। আমরা কি জানি P1 V1 by T1 is equals to P2 V2 by T2। T1 এবং T2 সমান হওয়ার জন্য তাহলে আমরা কি লিখতে পারি যে P1 V1 is equals to P2 V2। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে অন্তিম পার্ট চেয়েছে, তাহলে P2 is equal to কি লিখতে পারি P1 V1 by V2। P1 কত 75, V1 কত 150 by 160, তাহলে কত আসলো 75 15 by 16 সেন্টিমিটার Hg। তাহলে কত আসে এটা 75 15/16 কত আসলে এখানে 70.3125 সেন্টিমিটার Hg। তাহলে দ্বিতীয় দিন ব্যারোমিটারের পাঠ কত 70.312। ঠিক আছে, তো আমরা পরের ম্যাথমেটিক্সটি করব, কোশ্চেন নাম্বার 11। তোমরা এটা একটু দেখে নাও, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 11 স্টার্ট করব। এটা খুবই সোজা ম্যাথমেটিক্স, এত সোজা ম্যাথমেটিক্স হয় না। আচ্ছা, ওরা এখানে বলেছে জলের কত গভীরতায় একটি বুদবুদ ভেসে থাকতে পারে। বাহ, ভালো প্রশ্ন। সাধারণ চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব 0.001293 গ্রাম পার সেমি কিউব এবং বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। তাহলে ওরা যেটা বলেছে যে একটি ধরে নাও সমুদ্র তো না, একটা জলের স্তম্ভ রয়েছে, আর কি জলের ট্যাঙ্ক, এরকম করে জল ভর্তি অবস্থায় রয়েছে এই লেয়ার পর্যন্ত। তাহলে আমরা বললাম যে বায়ুমণ্ডলের পৃষ্ঠতল থেকে সংযোগস্থল থেকে এইচ গভীরতায় একটি বায়ুর বুদবুদ ভেসে থাকতে পারে। বলছে কোন গভীরতায়
এইচ গভীরতায়। ধরি প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম, বোঝার চেষ্টা করো, ভালো প্রশ্ন। ধরি জলের পৃষ্ঠতল থেকে এইচ গভীরতায় একটি বায়ুর বুদবুদ ভেসে থাকতে পারে। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে ওরা বায়ুমণ্ডলের চাপ বলেছে এবং বলছে সাধারণ চাপ ও উষ্ণতায় বায়ুমণ্ডলের ঘনতা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, সেটা আলাদা বিষয়। এই যে পয়েন্টে, এই যে লেয়ারটা, এই লেয়ারে জল এদিকে একটা চাপ দিচ্ছে উপর থেকে, জল তো না বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, তার জন্য এদিকে চাপ সৃষ্টি হচ্ছে, আর জল একটা ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করছে বুদবুদের উপর। বায়ুমণ্ডল বুদবুদের উপর নিচের দিকে ক্রিয়াশীল করছে একটা চাপ, এটাকে আমরা বলছি P1। জল বুদবুদটাকে উপর দিকে ফেলে দিচ্ছে, যার চাপ P2। এবার নিঃসন্দেহে এখানে ভেসে থাকার কথার অর্থ হচ্ছে গিয়ে, জলের ভেতরে কোনো একটা জায়গায় বুদবুদ ভেসে থাকার অর্থ হচ্ছে গিয়ে এখানে বুদবুদের ঘনত্ব ρ1 এবং এখানে জলের ঘনত্ব ρ2 দুটোই সমান, তা না হলে এখানে কখনো ভেসে থাকতে পারে না। এটা তো প্রথম পয়েন্ট। কারণ একটা জায়গায় ভেসে থাকা মানে, মাছ যখন কোনো জলের নির্দিষ্ট লেয়ারে ভেসে থাকে, তার মানে ওই অবস্থায় মাছ তার নিজের শরীরের ডেনসিটি বা অক্সিজেন গ্রহণ বর্জনের মাধ্যমে শরীরের ডেনসিটি এমন একটা পজিশনে নিয়ে আসে যে জলের ডেনসিটি এবং তার শরীরের ডেনসিটিটা সমান, তার জন্য সে ভেসে থাকতে পারে। ডেনসিটি সমান না হলে সে ভেসে থাকতে পারবে না, হয় উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, কিন্তু সে ভেসে থাকতে পারে না। তাই একটা জায়গায় ভেসে থাকার কথার অর্থ হচ্ছে সেখানকার ডেনসিটি সমান। শুধু ডেনসিটি সমান না, এখানকার টেম্পারেচারটাও T1 এবং T2 সমান। কেন? তার কারণ এখানে টেম্পারেচার প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, তাহলে ডেনসিটি চেঞ্জ হবে, ডেনসিটি চেঞ্জ হলে সবকিছু চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ হবে, তাহলে টেম্পারেচার এবং ডেনসিটি সমান ওই পয়েন্টে। আচ্ছা, এবার তাহলে এখানে আমরা কি দেখলাম? তাহলে সমান উষ্ণতা আমরা কি জানি বলতো? কোনো একটা বিন্দুতে, এখানে বিন্দুতে যদি আমরা বয়েল এবং চার্জের সূত্র বুদবুদের উপর, মানে গ্যাসীয় বুদবুদের উপর বয়েল চার্জের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো আমরা? যে P1/ρ1 T1 is equals to P2 by ρ2 T2, এটা করতে পারি। অথবা P1 V1 by T1 is equals to P2 V2 by T2, চাপ আয়তন উষ্ণতা, চাপ উষ্ণতা ঘনত্ব, এর মধ্যে সম্পর্ক। কিন্তু এখানে ওরা কি দিয়েছে বলতো? এখানে ওরা দিয়েছে এখানে আমরা ঘনত্বটাকে আমরা ইউজ করবো না, এখানে আমরা চাপ আয়তন এবং উষ্ণতা এই কন্ডিশনটাকে ইউজ করবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে বায়ুমণ্ডলীয় চাপ, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ কত? এইদিকে চাপটা কত? বায়ুমণ্ডলীয় চাপ কত? P1 is equals to, বায়ুমণ্ডলীয় চাপ কত? P1 is equals to 76 সেন্টিমিটার Hg, পারতস্তম্ভের চাপের সমান। বায়ুর ঘনত্ব কত বলা আছে? এদিকে বায়ুর যে উপর থেকে যে ঘনত্ব, এদিকে বায়ুর ঘনত্ব কত? বায়ুমণ্ডলের ঘনত্ব ρ1 is equals to 0.001293 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখতে পারি? এখানে বলতে পারি আমরা যে ঊর্ধ্বমুখী চাপটা কত, তাহলে
এইচ গভীরতায় বুদবুদের উপর ঊর্ধ্বমুখী চাপ P2 হলে স্থির উষ্ণতায়, ওখানকার উষ্ণতা স্থির উষ্ণতায় আমরা কি লিখতে পারি যে P1 V1 by T1 is equals to P1 V1 by T1 is equals to এই সূত্র আমি ইউজ করব না, P1 by rho 1 T1 is equals to P2 by rho 2 T2। যেহেতু T1 T2 সমান, তাহলে আমরা কি লিখতে পারি P1 by rho 1 P2 by rho 2। rho 2 কি জলের ঘনত্ব, বায়ুমণ্ডলের ঘনত্ব, একটা জলের ঘনত্ব, বুদবুদের উপর জলের একটা ঊর্ধ্বমুখী চাপ দেবে, কারণ বায়ু তো, বায়ুর উপর এই বুদবুদের উপর বায়ুমণ্ডলীয় চাপ এবং জলের ঊর্ধ্বমুখী চাপ। তাহলে জলের ঘনত্ব কত, যেহেতু rho 2 is equals to 1 গ্রাম পার সেমি কিউব, জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখান থেকে, তাহলে P2 আমরা কি পাবো, যে P2 কে আমরা লিখতে পারি P1 by rho 1 into rho 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা P2 is equals to P1 rho 1, মান যদি বসিয়ে দিয়ে এগুলো, তাহলে P1 কত এখানে 76 by rho 1 কত 0.001293 into 1, তাহলে P2 কত 76 by 0.001293, এত কি, এত সেমি এইচজি। আচ্ছা, তাহলে পারদস্তম্ভের চাপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, H2 গভীরতায় যে চাপটা সেটা কার সমান, এটা তোমার হচ্ছে P2, ইকুয়েশন নাম্বার 1 বললাম। আবার H গভীরতায় জলের চাপ আমরা কি লিখতে পারি, P is equal to কি rho GH, আগে ছিল বায়ুর ঘনত্ব, এবার জলের ঘনত্ব কত 1 ইন্টু জি কত 980, গভীরতা কত H গভীরতায় জলের চাপ, এটা P2। তাহলে এই P2 এবং ওই P2 সেম, সো ফ্রম ইকুয়েশন 1 and 2 we get 980H is equals to 76 by 0.001293, so H is equals to 76 by 980001293, এত সেমি, এত গভীরতায়। কত সেটা দেখি, তাহলে 76 by 980 ইন্টু 0.001293, যেটা আসলো 59977
ও ট্রিপল জিরো আছে, সরি এক্সট্রিমলি সরি, ট্রিপল জিরো। $59.977 এত সেমি কিউব। জলের ঘনত্ব আসলে এটা। তাহলে জলের ঘনত্ব এটা আসলো, ঘনত্ব না গভীরতা আসলো এটা 79 কিলোমিটার আছে, 7.9 কিলোমিটার। কি করে হবে 79 কিলোমিটার? ও সো এক্সট্রিমলি সরি, এটা তো তোমার হচ্ছে কি সেন্টিমিটারে নিয়ে আসলাম না, ডাইন পার সেমিতে, তাহলে এটাকে তোমার সেমি পারদর্শনে রাখা যাবে না। এখানে এটা পারদর্শনে চাপ হয়েছে তো 76, মানে 76 কে আমরা পারদের যে 76 ইন্টু 13.6 ইন্টু 980 এই ইনফরমেশনে নিয়ে আসতাম। এটা ইকুয়েশন নাম্বার 2, সরি এক্সট্রিমলি সরি, এরা নিয়ে আসলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে কি করতে হবে 13.6 980 13.6 980 980 আউট, তাহলে যেটা পড়ে থাকলো 76 13.6 0.001293 সেমি। এটা যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার 76 ইন্টু 13.6 আপয়েন্ট 0.001293, যেটা আসলো সেটা হচ্ছে, আমি যদি এখানে লিখি তাহলে কি আসলো এখানে h is equals to 799,381.28 সেন্টিমিটার। আচ্ছা 10 টু দি পাওয়ার 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কিলোমিটার পাবো। তাহলে 5টায় 1 2 3 4 5 5 যদি করা হয় তাহলে 7.99,381.28 বাই 10 টু দি পাওয়ার 5 এত কিলোমিটার, কারণ 1 কিমি সমান সমান 10 টু দি পাওয়ার 5 সেমি, তাহলে 7.99 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এত প্রায় 8 কিলোমিটার গভীরতায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে একটি বুদবুদ বায়ুমণ্ডলীয় চাপই সে ভেসে রাখতে পারে, ওখানে কোনো রকম আর এক্সট্রা কোনো চাপ প্রয়োগ করতে হবে না। তো যাই হোক, অঙ্কটা একটু অন্যরকম ছিল। এবার আমরা আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা দেখবো। হ্যাঁ, এটা একটু দেখে নাও। আর একটা ম্যাথামেটিক্স আছে, কোশ্চেন নাম্বার 12, তো ওটাকে আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 12 বলা আছে প্রমাণ চাপ ও উষ্ণতায় বাতাসের ঘনত্ব এত 1.29 গ্রাম পার লিটার। প্রমাণ চাপের 5 গুণ চাপে 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 লিটার গ্যাসের বাতাসের ভর কত? আচ্ছা, খুবই সিম্পল বিষয়, এরকম একটা অঙ্ক আমরা একটু আগে করেছিলাম, কোনো অসুবিধা নেই। চলো, প্রথম ক্ষেত্রে গ্যাসের প্রমাণ চাপ P1 is equals to 76 সেন্টিমিটার Hg। গ্যাসের প্রমাণ চাপ, গ্যাসের প্রমাণ উষ্ণতা
T1 is equal to 273 কেলভিন। গ্যাসের ঘনত্ব, গ্যাসের এখানে বলছে বাতাসের বলা আছে, একই ব্যাপার। বাতাসের ঘনত্ব ρ1 is equals to 1.29 গ্রাম পার লিটার। দ্বিতীয় ক্ষেত্রে বাতাসের অন্তিম চাপ P2 is equals to 5 of P1, প্রমাণ চাপের 5 গুণ, বা এটাকে আমরা বলতে পারি যে 5 into 76 সেন্টিমিটার AG। বাতাসের অন্তিম উষ্ণতা T2 is equals to 127 plus 273 400 কেলভিন। বাতাসের আয়তন V2 is equals to 10 লিটার। সুতরাং বাতাসের অন্তিম ঘনত্ব বয়েল ও চার্লসের সূত্র অনুযায়ী, বয়েল ও চার্লসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি যে P1 বাই ρ1 T1, P2 বাই ρ2 T2। তাহলে আমাদের অন্তিম ঘনত্ব আমাদের বের করতে হবে, হ্যাঁ, বা ρ2 is equals to P2 by T2 into ρ1 T1 by T1। P2 কত? এখানে P2 হচ্ছে তোমার 5 of T1 into ρ1 কত 1.29, T1 কত, T1 হচ্ছে তোমার 273 বাই T2 কত 400 into P1 out, তাহলে কত আসলো 5 into 1.29 273 by 400 গ্রাম পার লিটার বা সেমি। তাহলে কি আসলো এখানে আসলো 5 into 1.29 into 273 by 400, 4.4021 গ্রাম পার লিটার। সুতরাং নির্ণেয় গ্যাসের অন্তিম ভর বা গ্যাসের ভর M2 is equal to ρ2 V2। ρ2 আমরা কত বললাম 4.4021, V2 আমরা কত জানি 10 লিটার, গ্রাম পার লিটার, লিটার আউট, তাহলে এত গ্রাম, তাহলে কত করে থাকলো যে 44.021 গ্রাম, বা বলতে পারি 44 গ্রাম। সো 44 গ্রাম ঠিকই আছে।
তো আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথামেটিক্স ছিল আমরা চেষ্টা করলাম তোমরা এগুলো দেখবে, তার সঙ্গে সঙ্গে তোমরা এমসিকিউগুলো অবশ্যই তোমরা নিজেরা করবে। যদি সেগুলো অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদের হেল্প করব। আগামীতে আমরা কি চ্যাপ্টার শুরু করব সেটা আমরা পরে ডিক্লেয়ার করবো, চ্যাপ্টার নিয়ে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for next class.